স্বাধীনতা দিবস সামনে রেখে ঢাকা ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার। রাজধানীর গুলশান এলাকায় বাড়তি সতর্কতা, মোড়ে মোড়ে চেকপোস্টে তল্লাশি। জাতীয় গণহত্যা দিবস আজ, এখনও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি নৃশংসতম 25শে মার্চ কালরাতের। চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে মেহেরপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, চট্টগ্রামে কেন্দ্র দখল নিয়ে উত্তেজনা, পুলিশ গুলিবিদ্ধ, ভোটার উপস্থিতি নিয়ে মাথা ব্যথা নেই ইসির। জোট গঠন নিয়ে বিএনপিতে আবারও প্রকাশ্য মতবিরোধ, এককভাবে নির্বাচনে না যাওয়ায় ক্ষুব্ধ শাহ মোয়াজ্জেম, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ফখরুলের। এবং দামে সাশ্রয়ী হওয়ায় যানবাহনে ধীরে ধীরে বাড়ছে এলপি গ্যাসের ব্যবহার, এরই মধ্যে এসেছে বিদেশি বিনিয়োগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। স্বাধীনতা দিবস উদযাপন সামনে রেখে ঢাকা ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা চৌকি, বাড়ানো হয়েছে তল্লাশি। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে কর্মকর্তারা বলছেন, খুদে বার্তা ও ঘোষণার মাধ্যমে জঙ্গি হামলার শঙ্কার খবর দিয়ে সতর্ক করা হয়েছে তাদেরকে। অবশ্য পুলিশ বলছে, স্বাধীনতা দিবস উপলক্ষেই অতিরিক্ত এই নিরাপত্তা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ মুহূর্তে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই। রোববার বিকেল থেকে হঠাৎ করে গুলশান বারিধারা ও বনানী এলাকায় সড়কের মোড়ে মোড়ে নিরাপত্তা চৌকি বসায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় প্রায় সব ধরনের যানবাহন ও ব্যাগ বহন করা পথচারীদের তল্লাশি করতে দেখা যায় কূটনৈতিক এলাকায়। সন্ধ্যার দিকে অফিস ফেরত যাত্রীরাও ছিল অনেকটা তটস্থ। তারা বলছেন, নিরাপত্তার শঙ্কা থেকেই তাদেরকে আগেভাগে অফিস ছাড়তে বলা হয়েছে। এইচআর থেকে জানলাম যে আমাদের রেড অ্যালার্ট জারি করেছে মেবি এখানে, সো চলে যেতে বলেছে। আমাদের সিইও কে জানানো হয়, সিইও দেখে আর কি সবাইকে জানিয়ে দিল যে এরকম যেহেতু একটা কনসার্ন আছে, সবাই টাইম মতো অফিস থেকে চলে যায়। কর্মীদের সতর্ক করে দেশি বিদেশি দাতা সংস্থা ও নামী রেস্টুরেন্ট থেকেও পাঠানো খুদে বার্তা গণমাধ্যমেরও হাতে এসেছে। এসব এলাকার রেস্তোরাঁ ও বিনোদন কেন্দ্রগুলোতেও অন্যান্য দিনের চেয়ে চাপ কম ছিল এদিন। আমাদের কাছে যে মেসেজটা ডিএমপি থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে, গুলশান এলাকাতে একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এটা হয়তোবা কোনো মাধ্যমে একটা নিউজ আসছে যে গুলশানে অ্যাটাক হতে পারে, বাট নট শিওর। ইউজুয়ালি এই টাইমে যে সব গেস্ট থাকে আজকে একদমই নেই। বিইং আ মেম্বার অফ গুলশান ক্লাব, আমরা ইনফর্মড হয়েছে যে কোনো রেড অ্যালার্ট আছে গুলশান এলাকাতে। রাজধানীর অভিজাত এলাকাগুলোর মতো বন্দরনগরী চট্টগ্রামেও ছিল নিরাপত্তার কড়াকড়ি। 26শে মার্চ ও সম্প্রতি নিউজিল্যান্ডে হামলার বিষয়টি মাথায় রেখে এ সতর্কতা বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাতে চট্টগ্রামের বিভিন্ন আবাসিক হোটেলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে তল্লাশি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক সপ্তাহ আগে নিউজিল্যান্ডে একটা ঘটনা ঘটেছে, আর আমাদের দেশে একদিন পর অর্থাৎ কাল দিন পর এলো মহান স্বাধীনতা দিবস, যার জন্য আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে গুলশান এলাকায়, সেটাকে আমরা একটু জোরদার করেছি। আবাসিক, রেস্টুরেন্ট সব জায়গায় আমরা নিরাপত্তাকে জোরদার করেছি। অনেকগুলো রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে, তো সেটিকে কেন্দ্র করেই যেন কোনো ধরনের কোনো গোষ্ঠী বা কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন কোনো ধরনের কোনো সুযোগ না নিতে পারে, সেটাকে লক্ষ্য রেখেই আর কি আমরা এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। তবে জঙ্গি হামলার কোনো হুমকি না থাকলেও 25 ও 26শে মার্চ ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সব বিশেষ দিনগুলো, যেমন স্বাধীনতা দিবস, যেমন বিজয় দিবস, তারপরে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান কিংবা পহেলা বৈশাখ, এই সমস্তগুলোতে আমরা একটু বিশেষ প্রোটেকশনের ব্যবস্থা করি সারা শহরেই। এটা আমাদের রুটিন ওয়ার্ক, এই জন্যই আমরা বিভিন্ন জায়গায় সিকিউরিটি ফোর্স আমরা রেখেছি। গোয়েন্দা সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে সমগ্র দেশে বাড়ানো হবে এ সতর্কতা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর বারিধারায় আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। দীপ,
ধারায় যে প্রবেশ পথগুলি রয়েছে সেই প্রবেশ সেই কিন্তু প্রত্যেককে চেক করা হচ্ছে, কার্ডগুলি রয়েছে আইডি কার্ড পরেই কিন্তু আর এখানে এই মুহূর্তে আমি রয়েছি বাইরে, এখানে অবস্থা যদি একটু বলে রাখতে চাই, যেখানে যে চেকপোস্টগুলি রয়েছে সেই চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এই চেকপোস্টে যেই গাড়ি হোন্ডা যাচ্ছে চেকিং করা হচ্ছে। এখানে যারা চেকপোস্টের দায়িত্বরত কর্মকর্তা আছেন তারা আমাদেরকে যেটি বলছেন যে সন্দেহভাজন কেউ হলেই কিন্তু তাকে এখানে চেক করা হচ্ছে। সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ জানানোর চেষ্টা করছিলেন, আমরা ত্রুটির জন্য জানাতে পারছিলাম না। আমরা পরবর্তীতে তার কাছে আবার যাওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছি পরের সংবাদে। 1971 সালের 25শে মার্চ রাতে অপারেশন সার্চ লাইট নামে গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। অসংখ্য সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী ও পুলিশকে হত্যা করা হয় সেই কালো রাতে। নৃশংস সেই হত্যাকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি আসেনি আজও। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, সরকার গুরুত্ব দিয়েই আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু এরই মধ্যে বিশ্বজুড়ে গণহত্যা দিবস পালিত হচ্ছে, তাই যৌক্তিক কারণেই 25 মার্চ নিষ্ঠুরতা দিবস পালনের দাবি তুলে ধরা উচিত বাংলাদেশের। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্টে বিস্তারিত। প্রতিদিনের মতো সূর্য একটু একটু করে ডুবে যাচ্ছিল। 2017 সাল থেকে রাষ্ট্রীয়ভাবে এই দিনটিকে গণহত্যা দিবস হিসাবে পালন করছে বাংলাদেশ। তবে এখনো আসেনি আন্তর্জাতিক স্বীকৃতি। ব্যক্তিগতভাবে কেউ কেউ এ বিষয়ে তৎপর হলেও রাষ্ট্রীয় সহায়তার অভাবে তা সাফল্যের মুখ দেখেনি। ইউনেস্কোর যে এডিজি মিস্টার পিয়ারে সেন একটা আমাকে চিঠি দেন 25শে মার্চকে যুদ্ধ নিষ্ঠুরতার বিরুদ্ধে একটি দিবস হিসাবে বা অন্য কোনো সুইটেবল নামে তারা এটা রিকগনাইজ করতে রাজি আছেন, প্রোভাইডেড এটি যদি কোনো দেশের রাষ্ট্রের পক্ষ থেকে যদি আবেদনটা করা হয়। তখনকার বিএনপি যে পররাষ্ট্রমন্ত্রী ছিল তাকে আমি সেই কাগজ কুরিয়ারে এবং মেইলে দুভাবে পাঠালাম। তাদের আইডেন্টিটির কারণে তারা সেটি গ্রহণ করে না। 9 ডিসেম্বর গণহত্যা দিবস পালন করছে বিশ্ব, আর তাই যৌক্তিক কারণেই 25শে মার্চ গণহত্যা দিবস নয়, বরং নিষ্ঠুরতা দিবস পালনের দাবি বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একটি দিবস হিসেবে ঘোষিত হয়ে গেছে, আমি মনে করি না দ্বিতীয় দিবস হিসেবে ঘোষণার কোনো অবকাশ রয়েছে। তবে এটি ভিন্ন নামে এটা আপনার হতে পারে। গণহত্যা দিবস করার দাবি নয়, সরকার কাজ করছে বিভিন্ন দেশের স্বীকৃতি আদায়। হঠাৎ করে রেজলিউশন প্লেস করে যথেষ্ট সাপোর্ট না পাওয়াটার চেয়ে আমরা এখন যেটা করছি এবং সামনে কয়েক বছর এটা অব্যাহত থাকবে, যে যত বেশি সম্ভব সদস্য রাষ্ট্রগুলিকে এটার পক্ষে নেয়ার। সরকারের কাছে সংরক্ষিত তথ্য উপাত্ত দিয়েই আন্তর্জাতিক স্বীকৃতি আদায় সম্ভব বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তথ্য উপাত্ত, ফরেনসিক এক্সিবিট, গণহত্যার ম্যাপ, মানবতা বিরোধী অপরাধের দলিলসমূহ আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে উপস্থাপনের কথা বলছেন বিশেষজ্ঞরা। বাঙালির জন্য চরম নৃশংসতার এই দিনটি বিশ্ব শান্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার বড় উপলক্ষ হয়ে উঠবে, এমনটাই সবার প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে শেষ হয়েছে ধোয়া মোছার কাজ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধায় অংশ নিতে কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতিও সম্পন্ন করেছেন 3 বাহিনীর সদস্যরা। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। সাভার প্রতিনিধি মুজাফর হোসেন জয়ের তথ্য আর মনির হোসেনের ছবিতে রিপোর্ট। একখণ্ড স্বাধীন বাংলাদেশ এনে দিতে যারা শত্রুর ছোড়া বুলেটে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সে মহান শহীদদের স্মরণে প্রস্তুত গোটা জাতি। ৪৯তম স্বাধীনতা দিবসে তাদের শ্রদ্ধা জানাতে সারা দেশের মতো সাভার জাতীয় স্মৃতিসৌধ শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। ধোয়া মোছা থেকে শুরু করে রং তুলির আঁচড়ে সাজানো হয়েছে পুরো স্মৃতিসৌধ। ফুলে ফুলে সাজানো হয়েছে লাল সবুজের বাংলাদেশ। পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছি, কিছু সৌন্দর্য বর্ধনের জন্য কিছু গাছের ডালপালা ছাঁটাই, ফ্লোর পরিষ্কার, ইটের রং দিয়ে ইট সাজাইয়ে সুন্দর করছি, তারপর বিধি রং দিয়ে বিধি সাজাচ্ছি। এরই মধ্যে বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদনে অংশ নিতে কুচকাওয়াজের প্রস্তুতি সম্পন্ন করেছেন 3 বাহিনীর সদস্যরা। দিবসটি নির্বিঘ্নে পালন করতে স্মৃতিসৌধ পুরো এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা গণপূর্ত বিভাগের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণের কাজ, রং তুলির কাজ,
ফুলে ফুলে সুশোভিতকরণের কাজ, নিরাপত্তার জন্য পর্যাপ্ত ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা করেছি এবং জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বদা প্রস্তুত আছে। ২৬শে মার্চ ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে ৪৯তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। পরে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন স্মৃতিসৌধে। সময় সংবাদ, সাভার। সময় সংবাদে আরও থাকছে, ৬ মাসের মধ্যে বাংলাদেশেই মাত্র ৮ থেকে ১০ লাখ টাকায় করা যাবে বোন মেরু ট্রান্সপ্লান্ট। ভারতের টাটা মেমোরিয়ালের সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেলের সমঝোতা স্মারক সই। মেহেরপুরে উপজেলা পরিষদ নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতরাতে গাংনী উপজেলা চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোট গণনার ফলাফলে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট রাশিদুল ইসলাম জুয়েল ও দেলোয়ার হোসেন মিঠুর ব্যবধান কাছাকাছি হওয়ায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাশিদুল ইসলাম জুয়েলকে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। এ সময় মিঠুর সমর্থকরা ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে বিক্ষোভ করেন। এ নিয়ে উভয় পক্ষের সমর্থকরা ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এর আগে গতকাল ভোট গ্রহণের সময় চট্টগ্রামের চন্দনাইশে একটি কেন্দ্র দখলের সময় বাধা দেয় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ সহ ৩ সদস্য আহত হন। এছাড়াও অনিয়মের অভিযোগ ওঠায় কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ও কটিয়াদি থানার ওসিকে প্রত্যাহার সহ ওই উপজেলার সব নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচনে ভোট পড়ার হার নিয়ে নির্বাচন কমিশনের কোনো মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ। গতকাল বিকেলে কমিশন সচিবালয়ে তৃতীয় ধাপের ভোট গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ভোটাররা যাতে কেন্দ্রে না আসে সেজন্য নির্বাচন বর্জনকারীরা প্রচারণা চালাচ্ছেন বলেও মন্তব্য করেন কমিশন সচিব। একটি রাজনৈতিক জোট নির্বাচনে তারা অংশগ্রহণ করে নাই, তাদের সমর্থক তো রয়েছে, তারা তো ভোট কেন্দ্রে আসেনি। আবার ওদের পক্ষ থেকেও কিন্তু ভোট কেন্দ্রে না আসার জন্য প্রচারণা আছে। পার্সেন্টেজ কত হলো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের বিষয়টা হলো শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কি, কত পার্সেন্ট ভোট দিতে হবে, এটা গ্রহণযোগ্যতা পাবে কি পাবে, এই ধরনের কোনো আমাদের দেশে কোনো আইন নেই। প্রথম দফায় 43%, 45% হবে দ্বিতীয় পর্যায়ে। এবারও আমরা এই ধরনের 40 থেকে 45% ভোটের আশা করতেছি। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গড়া নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বে মতবিরোধ আবারও প্রকাশ্যে চলে এসেছে। গতকাল বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন এককভাবে নির্বাচনে না যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে দলের মহাসচিব বলেন, ঐক্য ছাড়া সরকার পতনের আন্দোলন সফল হবে না। বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজন করা হয় এ স্মরণ সভার। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচনে যাওয়ায় বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। আমাদের মহাসচিব ফখরুল, আমাদের নেত্রী খালেদা জিয়া, আমাদের তো অন্য কারো দরকার নেই, কেউ কিছু মনে করবেন না। আমাদের কারো দরকার ছিল? আমাদের কারো দরকার ছিল না। আমরা যা পারি করব, না পারলে করব না, নির্বাচন করব না। কিন্তু এটা কি হলো? কি হলো আজকে? ঠাটা পড়লো মানুষের মুখে। এ বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ঐক্য গড়ার কোনো বিকল্প নেই। কিছু আমরা আছি যারা জনগণকে বিভ্রান্ত করছে। এখানে অনেকেই বক্তব্য রেখেছেন, যে বক্তব্যগুলো আমি মনে করি বাংলাদেশের জনগণের পক্ষে বক্তব্য নয়। জনগণের ঐক্য ছাড়া, সম্মিলিত প্রয়াস ছাড়া এই ফ্যাসিবাদকে, স্বৈরাচারকে গণতান্ত্রিক পদ্ধতিতে পরাজিত করবার কোনো সুযোগ নেই। বেগম জিয়া কারাবন্দী হওয়ার পর কিছু নেতার নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। আমরা দেখেছি আমাদের নেত্রীর গ্রেফতারের পরে যখন আমরা প্রোগ্রাম দিয়েছি, কর্মসূচি দিয়েছি, আমরা তো সবচেয়ে ভালো দেখেছি যে কতজন এসেছেন, কতজন আসেন। আমরা তো দেখেছি কারা কারা সেই প্রোগ্রামের মধ্যে থেকে আস্তে আস্তে চলে গেছেন। আমরা তো দেখেছি এই নির্বাচনের মধ্যে
কারা বেরিয়ে এসছেন, প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করেন। অনুষ্ঠানে জেএসডি সভাপতি আসমা আব্দুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সহ অন্য নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। আমাদের সমসাময়িক সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে যানবাহনে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি ব্যবহার। সিএনজির চেয়ে দামে কিছুটা সাশ্রয়ী হওয়ায় এলপিজি ব্যবহার বাড়ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কোম্পানিগুলোও বাড়াচ্ছে এলপিজি স্টেশন। এর মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজার ধরতে বিনিয়োগ করছেন। সানবির রুপলের রিপোর্ট। ৯০-এর দশকের শেষের দিকে বসুন্ধরা গ্রুপ বাসাবাড়িতে বেসরকারিভাবে এলপিজি সিলিন্ডার বাজারজাত শুরু করে। তবে ধীরে ধীরে চাহিদা বাড়ার সাথে সাথে বাড়ে কোম্পানি। ১৩ থেকে ১৪টি কোম্পানি বর্তমানে বাজারে এলপিজি সরবরাহ করছে। বাজারে আসা অপেক্ষায় আছে আরও কয়েকটি প্রতিষ্ঠান। তবে শুধু বাসাবাড়ি নয়, সিএনজি নিরবচ্ছিন্নভাবে না পাওয়া, গ্যাসের দাম বাড়ার আশঙ্কা থেকে যানবাহনের জ্বালানি হিসেবে বাজার দখলে নিচ্ছে এলপিজি। সিএনজির সাথে পাল্লা দিয়ে দামও রাখা হচ্ছে প্রায় সমান। এলপিজিতে একবার গ্যাস নিলে আর মনে সারাদিন দিতে হয় না, মানে 600 550 কিলো আমার চলে। এটা আপনার সিরিয়াল দিতে হয় না, এটা মাইলেজটা বেশি দেয়। কন্টিনিউ পাওয়া যায় 24 ঘন্টা। এদের জন্য দেখা যায় যারা আমাদের ক্লায়েন্ট, তাদেরকে সরবরাহ করা যায় ভালো। আন্তর্জাতিক দামের সঙ্গে সমন্বয় করে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের মাধ্যমেই নির্ধারণ করা হয় দাম। নতুন নতুন কোম্পানি বাজারে আসায় প্রতিযোগিতা বাড়ছে বাজার ব্যবস্থাপনায়। অনেকগুলোই নতুন করে ঢুকছেন, লাইসেন্স পাচ্ছেন। নতুন যারা ভালো করবে ওরা দে ক্যান সার্ভাইভ, বাট এখানে সার্ভাইভ করার জন্য রুলস অ্যান্ড রেগুলেশনস গভর্নমেন্ট যেটা সেট করে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা মেনটেন করতে হবে। এটা যদি মেনটেন না করতে পারে তাহলে পুরো এলপিজি মার্কেটটা স্টেবল থাকবে না। প্রতি মাসে 50 থেকে 60 হাজার টন এলপিজি ব্যবহার হয় বাংলাদেশে, যার পুরোটাই আমদানি নির্ভর। তবে যানবাহনে ব্যবহার এখনও বেশ কম। গেল কয়েক বছরে এলপিজির ব্যবহার বেড়েছে প্রায় দ্বিগুণ। এমন সম্ভাবনাময় বাজার ধরতে বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ করছে বাংলাদেশে। আমরা বাংলাদেশে এসেছি বিনিয়োগ সম্ভাবনা দেখে। এদেশে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাস সীমিত, তাই বিকল্প জ্বালানি ব্যবহার করতেই হবে। এলপিজি ব্যবহার বাড়ছে। এলপিজিতে জাপানের অভিজ্ঞতা 90 বছরের। দীর্ঘ অভিজ্ঞতা আমরা বাংলাদেশে কাজে লাগাতে চাই। ধারণা করা হচ্ছে 2020 সাল নাগাদ যানবাহনে এলপিজির ব্যবহার কয়েক গুণ বেড়ে যাবে বাংলাদেশে। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা। নানা বাধা উপেক্ষা করে পুরো দমে এগিয়ে চলছে বাগেরহাটের রামপালে 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। আগামী বছরের সেপ্টেম্বরে প্রথম ইউনিটের কমিশনিং ও 2021 সালের ফেব্রুয়ারিতে বিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জমি অধিগ্রহণের পর মাটি ভরাট, সীমানা প্রাচীর ও প্রশাসনিক ভবন নির্মাণ কাজ শেষ। এখন চলছে বয়লার, টারবাইন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, কুলিং টাওয়ার, জেটি, কোল্ড শেড ইয়ার্ড সহ প্রকল্পের অন্যান্য কাজ। 1000-এরও অধিক শ্রমিকের কর্মযজ্ঞে পুরোদমে এগিয়ে চলছে বাগেরহাটের রামপালের সাম্পারি, কাটাখালী ও কৈগর দাসকাঠি এলাকায় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটের নির্মাণ কাজ। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে দেশের বিদ্যুতের ঘাটতি কমার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা এলাকাবাসীর। বিভিন্ন মিল কলকারখানা গড়ে উঠবে এবং আমরা সবাই দক্ষিণবঙ্গের লোকজন উপকৃত হব। অনেক লোকজনের কর্মসংস্থান হবে, যে বেকার জনগোষ্ঠীর। বন্দর আছে এবং এই অঞ্চলের সরকারের অর্থনৈতিক যে দিকগুলি বিশাল সাপোর্ট দেবে এই অঞ্চলের এই তাপবিদ্যুৎ কেন্দ্র। 25% কাজ সমাপ্তের কথা জানিয়ে প্রকল্প সংশ্লিষ্টদের প্রত্যাশা 2020 সালের সেপ্টেম্বরে প্রথম ইউনিটের কমিশনিং কাজ শেষে 2021 সালের ফেব্রুয়ারিতে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রিডে যুক্ত হতে পারবে। আগস্ট 2021 সালে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রার উদ্দেশ্য করে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা আশা করি আমরা উইদিন দ্য শিডিউল এই বিদ্যুৎ কেন্দ্র দুটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড যৌথভাবে 2017 সালের 4 এপ্রিল রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করে। 1834 একর জমির উপর এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 16,000 কোটি টাকা। সময় সংবাদ, বাগেরহাট। পুরোপুরি কোচিং সেন্টার বন্ধ নয়, এ খাতে বাণিজ্য ও দুর্নীতি বন্ধ করতে তৎপরতা চালাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। অভিভাবকদের ও শিক্ষার্থীদের দাবি, ক্লাসে প্রয়োজনীয় পাঠদান হয় না বলেই তাদের ঝুঁকতে হচ্ছে কোচিং সেন্টারের দিকে। তবে শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে শিক্ষা নিয়ে ব্যবসা বন্ধে সরকারকে আরও কঠোর হতে হবে।
পিঙ্কি আক্তারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। একটি পরিচিত বেসরকারি স্কুলে গণিতের শিক্ষক তিনি। শ্রেণীকক্ষের বাইরেও শিক্ষার্থীরা পড়তে আসেন তার কাছে। শিক্ষার্থীদের প্রয়োজনেই পড়াচ্ছেন বলে জানান এই শিক্ষক। 35 থেকে 40-45 মিনিটে 70 জন বাচ্চা, হাউ ক্যান দিস পসিবল যে পুরোপুরি পাঠদানটা ওখানে কমপ্লিট করা? 12,000 টাকা বা 16,000 টাকার স্কেলে কত টাকা বেতন আসে? সকাল থেকে রাত স্কুল শেষে কিংবা স্কুলে যাওয়ার আগে বিভিন্ন শিক্ষকদের কাছে ছোটেন শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন সন্তানকে সময় দিয়ে পড়াতে না পারায় কোচিংয়ে নিয়ে আসছেন তারা। আর ক্লাসরুমে স্বল্প সময়ে অতিরিক্ত পড়ার চাপ কুলিয়ে উঠতে না পেরে শিক্ষকদের কাছে দ্বারস্থ হচ্ছেন শিক্ষার্থীরা। স্কুলে এত দ্রুত আগায় কি যে কি বুঝতে পারি না। স্কুলে ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে, যার জন্য আর কি সিলেবাস কমপ্লিট করা হয় না। এরপর কোচিংয়ে ভালো মানের পড়া আছে, এদিকে জন্য পড়াটা আর কি শেখার জন্য ভালো মতো এদিকে আসে। ক্লাসে সেরকম পড়াটা পাচ্ছি না, এর জন্য আমাদের কোচিংয়ে আসতে হচ্ছে। আমি তাকে যে এক্সট্রা কেয়ার সেই সময়টা পাচ্ছি না বলে আমি আলাদা করে যত্ন নেওয়ার জন্য তাকে এখানে নিয়ে আসছি। শিক্ষাকে ব্যবসার মূলধন হিসেবে নিয়ে একটি অসাধু চক্র কোচিং বাণিজ্য করছে। এ বিষয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছেন, কোচিং নয় বাণিজ্য বন্ধ করতে চান তিনি। এই কোচিং এর মধ্যে যতটুকু অনৈতিক, যতটুকু মধ্যে দুর্নীতি জড়িত, সেইটুকুকে আমাদের বাদ দিতে হবে। আমরা কিছু কিছু পদক্ষেপ নেব যাতে আমরা এই দুর্নীতির অংশটুকুকে, অনৈতিক অংশটুকুকে আমরা বাদ দিতে পারি। আর শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে ব্যবসায় পরিণত করেছে একটি অসাধু চক্র, যা শিক্ষা খাতের জন্য অশনি সংকেত। বেতন ভাতা কম বলে শ্রেণীকক্ষের ভেতরে পঠন পাঠনটাকে একদম পাশ কাটিয়ে বাইরে কোচিং বাণিজ্য পরিচালনা করবেন, এটা মোটেই কাম্য নয়। বন্ধ করা যাবে না এটা যেমন সত্যি, কিন্তু বাণিজ্যের আকারে শিক্ষকরা বাণিজ্য করবেন এটা গ্রহণযোগ্য নয়। গত 7 ফেব্রুয়ারি সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের জন্য কোচিং বাণিজ্যে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। অর্থনৈতিকভাবে সচ্ছল হলে তারা শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হতে পারবে। তবে শিক্ষা নিয়ে বাণিজ্য বন্ধে সরকারকে আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। আগামী 6 মাসের মধ্যেই দেশে শুরু হতে যাচ্ছে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। এতে মাত্র 10 থেকে 12 লাখ টাকার মধ্যে ব্লাড ক্যান্সারের রোগীরা বহুল প্রতীক্ষিত এই সুবিধা পাবেন। গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের বিখ্যাত টাটা মেমোরিয়াল হাসপাতালের এই বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। প্রতিবছর রক্তরোগের ক্যান্সারে আক্রান্ত হওয়া প্রায় 1200 রোগীর বেশিরভাগেরই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন। অথচ ব্যয়বহুল এই চিকিৎসাটি সহজলভ্য ও নিয়মিতভাবে চালু না হওয়ায় বছরে 8 থেকে 10,000 রোগী অকালেই হার মানছে মৃত্যুর কাছে। এ অবস্থায় রোববারে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে 3 মাস পর বঙ্গবন্ধু মেডিকেলে নিয়মিতভাবে অটোলোগাস ও 6 মাস পর অ্যালোজেনিক পদ্ধতির বোন ম্যারো ট্রান্সপ্লান্ট শুরু হবে। আমরা টাটা মেমোরিয়াল সেন্টারে বাংলাদেশের চিকিৎসকদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করব। এতে বাংলাদেশের ব্লাড ক্যান্সারের বিভিন্ন ধরনের রোগীরা দেশে বসেই স্বল্প খরচে সর্বাধুনিক চিকিৎসা পাবে। স্বল্প খরচে ব্লাড ক্যান্সারের রোগীদের সর্বাধুনিক সেবার সুযোগ সৃষ্টি করতেই ভারতের সর্বাধুনিক হাসপাতালের সঙ্গে চুক্তি সই করা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা টাটা মেমোরিয়াল সেন্টারের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তাদের সহযোগিতায় আমরা দ্রুত ব্লাড ক্যান্সারের রোগীদের সর্বাধুনিক চিকিৎসার সুযোগ সৃষ্টি করতে পারব। অটোলোগাস ট্রান্সপ্লান্টের সুযোগ বিস্তৃত হলে রোগীদের বিদেশমুখিতা অনেকাংশেই কমবে। পাশাপাশি ভিসা জটিলতা, ফলো আপ চিকিৎসা সহ বিদেশে 45 থেকে 50 লাখ টাকার বিপরীতে মাত্র 10 থেকে 12 লাখ টাকায় অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সুযোগ পাবেন ভুক্তভোগীরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে মানবতার দেয়াল, যেখানে সচ্ছল পরিবারের সদস্যরা তাদের ব্যবহার করা পোশাক, লেখাপড়ার সামগ্রী রেখে যান। প্রয়োজন অনুযায়ী তা নিয়ে যেতে পারছেন অসহায় হতদরিদ্ররা। সমাজের ধনী ও গরিবের মাঝে মানবিকতার সেতুবন্ধন সৃষ্টি করাই মূল উদ্দেশ্য বলে জানান উদ্যোক্তারা। মামুন আবদুল্লাহর রিপোর্ট। রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ির নবীনগর এলাকা। দেয়ালে সাজানো আছে শার্ট, প্যান্ট, সালোয়ার কামিজ কিংবা শিশুদের জামা কাপড়। একদিকে নিত্য ব্যবহার্য জিনিসপত্র রাখা হচ্ছে, অন্যদিকে নেওয়া হচ্ছে। আমার উপকার হলে একটা গেঞ্জি পাইছি,
এটাই আমার উপকার। একটা প্যান্ট কিনতে গেলে 1800 টাকা লাগে, আমি এমনি পেয়ে গেলাম। স্কুলের ড্রেস আর একটা পায়জামা আর পাঞ্জাবি। আমি যেগুলো পড়তে পারি না সেগুলো আমি এখানে দিয়ে যাব। শুধু যাত্রাবাড়িতেই নয়, রাজধানীর মহাখালী, বনানী সহ বেশ কিছু এলাকার দেয়ালেই দেখা মিলবে এমন চিত্র। নিঃস্বার্থ এমন আয়োজনের পাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান উদ্যোক্তাদের। আমরা কিভাবে সমাজের যে অসহায় মানুষজন আছে তাদের পাশে কিভাবে দাঁড়াতে পারি, সেখান থেকে আমাদের এই উদ্যোগ। অনেকে দিয়ে যায় সকালে 10-11টার দিকে শেষ হয়ে যায়, আবার অনেকে বিকেলে দিয়ে যায়, রাতে শেষ হয়ে যায়। কারো কাছে হাত পাইতে নিবে কিছু বা চেয়ে নিবে, এরকম চক্ষু লজ্জায় ওনারা আসতে পারছে না। এই প্রয়োজনটা যাতে ওনারা সহজেই ফিল আপ করতে পারে, এই জন্য আমাদের এই উদ্যোগ। প্রতিদিনের সংবাদপত্র কিংবা টেলিভিশনের পর্দা খুললেই যেখানে দেখা মেলে হানাহানি, গ্লানি আর বিদ্বেষ, সেখানে যে কোনো সমাজের জন্যই দৃষ্টান্ত হয়ে থাকতে পারে এই মানবতার দেয়াল। সমাজবিজ্ঞানীরা বলছেন, আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় অসহায় মানুষকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার বিকল্প নেই। এটা একটা করুণার জায়গা না, কারণ আমরা যে অপচয় রোধ করতে পারি, আমরা একটা জিনিসকে রিসাইক্লিং এর মধ্যে নিয়ে আসতে পারি। এটা একটা পলিসির মধ্যে নিয়ে আসা প্রয়োজন। কমিউনিটি ক্লাব, এগুলোকে আমাদের সচল করতে হবে। বিশেষ বিশেষ দিনে আমরা হয়তো একসাথে হই, কিন্তু মাঝে মাঝে আমরা যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তখন কিন্তু অনেক কাজ করা যায়। রাজধানীর ফুটপাত কিংবা অলিগলিতে দিন পার করে এমন অসংখ্য মানুষ, যেখানে সুউচ্চ ভবনে কারো হয়তো প্রয়োজনের তুলনায় বাড়তি আছে সবকিছুই। মানবতার দেয়ালের মতো এমন উদ্যোগে একদিন পাল্টে যাবে 56,000 বর্গমাইলের এই ভূখণ্ডের চিত্র, যেখানে সত্যি একদিন মানুষ মানুষের জন্যই হয়ে উঠবে। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাধীনতা দিবস সামনে রেখে ঢাকা ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার। রাজধানীর গুলশান এলাকায় বাড়তি সতর্কতা, মোড়ে মোড়ে চেকপোস্টে তল্লাশি। জাতীয় গণহত্যা দিবস আজ, এখনও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি নৃশংসতম 25শে মার্চ কালরাতের। চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে মেহেরপুরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। চট্টগ্রামে কেন্দ্র দখল নিয়ে উত্তেজনা, পুলিশ গুলিবিদ্ধ। ভোটার উপস্থিতি নিয়ে মাথা ব্যথা নেই ইসির। জোট গঠন নিয়ে বিএনপিতে আবারও প্রকাশ্য মতবিরোধ। এককভাবে নির্বাচনে না যাওয়ায় ক্ষুব্ধ শাহ মোয়াজ্জেম, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ফখরুলের। এবং দামে সাশ্রয়ী হওয়ায় যানবাহনে ধীরে ধীরে বাড়ছে এলপি গ্যাসের ব্যবহার। সম্ভাবনাময় বাজার ধরতে বিনিয়োগ করছে বিদেশি কোম্পানিগুলো। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।